একটু আসছি। আমার মেয়েটা কাঁদছে। কবুল বলার মিনিট দুই পরে মেয়েটা আমার উচ্চস্বরে কেঁদে উঠল। বুঝলাম ওর বুঝি খিদে পেয়েছে। আমার পাশে বরবেশে বসে থাকা মানুষটা যেন আশ্চর্যের চরম শিখরে পৌঁছে গেছে। তার মুখ দেখেই বুঝতে পারছি। কিন্তু যে মায়ের 1.5 বছরের একটি মেয়ে আছে, সেই মা কিভাবে কান্নারত মেয়েটিকে বাদ দিয়ে চুপচাপ বিয়ের আসরে লজ্জামাখা মুখ নিয়ে বসে থাকতে পারে তা আমার জানা নেই। লোকটা নিজের কৌতূহল চাপা রেখে স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করল, আপনার মেয়ে আছে? আপনার কথার উত্তর আমি এসে দিচ্ছি। মেয়েটা কাঁদছে। আমি ভিতরের রুমে এসে দেখি মেয়েকে থামানোর অহেতুক চেষ্টা মা করেই যাচ্ছেন। মায়ের কাছ থেকে ওকে কোলে নিতেই আমার ছোট্ট মেয়ে শান্ত হয়ে গেল। বুঝতে পারলাম তানি কেন কাঁদছিল। সকাল থেকে মেয়েটার কিছুই ঠিক মতো করতে পারছি না। এই ঢঙের বিয়ের জন্য মেয়েটা অবহেলা পাচ্ছে। ভয় হচ্ছে, না জানি বিয়ের পর কি হবে। দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়েছে তানি। ওকে শুইয়ে বাইরের ঘরে যেয়ে দেখি পুরোই থমথমে অবস্থা। লোকটি মুখ শক্ত করে বসে আছে। আমি যেতেই বললেন, আপনার সাথে আমার কথা আছে, একটু আলাদাভাবে চলুন। আলাদা একটি রুমে যাবার পরে লোকটা আমাকে প্রশ্ন করলো, এই মেয়েটা কি আপনার নিজের? জি। কেন? আপনি কি জানেন আমি কোন শর্তে এই বিয়েতে রাজি হয়েছি? জি, জানা আছে। আমার তাতে কোনো আপত্তি নেই। আমি শুধু আমার মেয়ের উপর একজন পিতৃছেলে চাই। বেশ, আমি তাহলে বাকি কথা বাড়ি গিয়েই বলি। আর একটা কথা, আপনি কি জানেন আমি ওই শর্ত কেন দিয়েছি? জি না, আগ্রহ নই। আগ্রহটা তৈরি করুন, কারণ আমার স্বার্থ সিদ্ধি না হলে এই বিয়ের কোনো মূল্যই নেই আমার কাছে। আমি আপনার আবদার মেনে নিব, বিনিময়ে আপনি আমারটা। কথাটা বলেই লোকটা বের হয়ে গেল। খুবই অদ্ভুত লোক। নামকরা ব্যবসায়ী, নাম জিয়ন জাংকুক। বয়স 35-এর কাছাকাছি। এত বছর হয়ে গেছে এখন উনি বিয়ে করেননি। বিয়ের অদ্ভুত শর্ত, মেয়েকে ইনফার্টাইল হতে হবে। প্রথমে বাবার আপত্তি থাকলেও আমার জোরাজোরিতেই রাজি হয়েছেন। একজন মেয়ে যে কোনোদিনও মা হতে পারবে না, তাকে দিয়ে এই লোকের কি স্বার্থ সিদ্ধি হবে কে জানে। তবে ওনার কথায় এতটুকু বুঝেছি, ওনাকে আমার সম্পর্কে অনেক কিছুই বলা হয়নি। আমি আমার গোছগাছ শুরু করলাম। তানি এখনো ঘুমাচ্ছে। আমার নাম কিম তেইয়ং। এই যে বাবা মার কথা বলছি, এনারা আমার আপন বাবা মা নন, আমার শ্বশুর শাশুড়ি। ছেলেবেলায় বাবাকে হারিয়েছি, ইন্টারে পড়াকালীন মাকে। এই বাড়ির ছোট ছেলের সাথে আমার বিয়ে হয়েছিল। 4 বছরের সংসার। ভাই ভাবি সম্বন্ধ করে বিয়ে দিয়েছিলেন। তারপর তারা বিদেশে পাড়ি জমায়। সংসার খুব সুন্দর চলছিল। শ্বশুর শাশুড়ি মা বাবার কমতি অনুভব করতে দেননি। আর তানির বাবা, উনি এতই ভালো মানুষ ছিলেন যা বলার বাহুল্য। দুজন দুজনকে ভালোবেসে একটি সুন্দর সংসার গড়ে তুলেছিলাম। হুট করেই কেমন যেন সব এলোমেলো হয়ে গেল। আমার মেয়ে তানি যখন 8 মাস বয়স, তখন তার বাবা মানে ইয়োনো একটি অফিসের কাজে চট্টগ্রাম যায়। 2 দিন পর খবর আসে যে বাসটিতে ও যাচ্ছিল ওইটা খাদে পড়ে গেছে, আর মানুষটার কোনো চিহ্নও মেলেনি। আমার পৃথিবী যেন বদলে গেল। অনেক খোঁজ করেও তার বডি পাইনি। আমার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছেন তাদের ছেলে না ফেরার দেশে চলে গেছে। আমার যেন এখনো বিশ্বাস হয় না যে ইয়োনো মারা গেছে। 4 মাস পর বাবা মা সিদ্ধান্ত নেন আমার আবার বিয়ে দেবেন। একে আমার বয়স অল্প, আর মেয়েটাও মাত্র 1 বছরের। আমি অমত জানালাম, যে মানুষটাকে আমি ভালোবাসি সে মানুষটা বেঁচে আছে নাকি মরে গেছে তার ঠিক নেই। আমি কিভাবে ড্যাং ড্যাং করে বিয়ে করতে রাজি হয়ে যাব। কিন্তু এই 4 মাসেও তার কোনো খবর মিলল না। আর যে খাদে বাসটি পড়েছে সেখান থেকে বেঁচে ফেরার পথ নেই। 3 জন নিখোঁজের মধ্যে ইয়োনো একজন। যদিও ঘটনা, বাকি 2 জনের লাশ 7 দিন পর পাওয়া গেছে। আমার অমত করা সত্ত্বেও বাবা আবার 6 মাস পরে এই সম্বন্ধ আনেন, কারণ 10 মাসেও ইয়োনোর কোনো খোঁজ আমি পাইনি। হয়তোবা আসলেই নেই। জিয়ন জাংকুকের শর্তটা শুনে বাবা মার আপত্তি ছিল, কিন্তু আমি রাজি হই। নতুন করে সংসার করার স্বাদ আমার নেই, কিন্তু মেয়েটা যে বড্ড ছোট। বাবা মাকে অনেক বলেছিলাম আমি বিয়ে করব না, একা মেয়েকে মানুষ করব। কিন্তু বুড়ো বুড়ির এক কথা, তানির তো বাবার স্নেহের দরকার। তাই বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছি মেয়ের জন্য। আর
জীবন জাঙ্কুকের শর্তটা যেন মেঘনা চাইতেই বৃষ্টি, কিন্তু এখানে কাহিনীতে হালকা প্যাঁচ লেগেছে। জাঙ্কুক হয়তো আমার সম্পর্কে পুরোপুরি জানে না। ভাবনায় ছেদ পড়লো যখন গাড়িটা একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা বেশ পুরনো, দেখতে চমৎকার লাগছে, কিন্তু কোনো সাজ নেই। স্বাভাবিক, কারণ বিয়েটা বড্ড সাদামাটা ভাবেই হয়েছে। কিছু প্রশ্ন উকিঝুঁকি দিচ্ছে, বাড়িটা এত শান্ত কেন? আমার না হয় দ্বিতীয় বিয়ে, কিন্তু জাঙ্কুকের তো প্রথম। ঘরে তো আত্মীয় স্বজন থাকার কথা। বাড়িতে ঢুকেই একটা বুড়ো লোক আমার লাগেজ উপরে নিয়ে গেল। ডুপ্লেক্স বাড়ি, লোকটা খুব ধনী বোঝা যাচ্ছে। তানি জাঙ্কুকের কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। লোকটা সুন্দর করে তানিকে কোলে নিয়ে রেখেছে। বাড়িতে লোক বলতে জাঙ্কুকের ফুপু ফুপা আর ফুপাতো বোন। জাঙ্কুকের বাবা মা কাউকেই দেখলাম না। ফুপু ফুপাকে চিনি, কারণ ওনারাই সম্বন্ধটা করিয়েছেন। বাড়িটা কেমন যেন মরা বাড়ির মতো লাগে। উপরে উঠতে যাব অমনি অবাক চোখে তাকিয়ে আছি। এমা, এ তো একটা 5-6 বছরের বাচ্চা। হ্যাঁ, একটা বাচ্চা কাঁদতে কাঁদতে নিচে নেমে আসছে। বাচ্চাটা দৌড়ে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তাতেও অবাক হয়নি, কিন্তু বাচ্চাটা যা বললো তাতে আমার মাথা ঘোরার অবস্থা। বাবা, তুমি না আমার মাকে আনতে গিয়েছিলে, এত দেরি কেন করলে? জাঙ্কুক কি তবে বিবাহিত? ওনার বাচ্চাও আছে? এর জন্যই কি তবে এই উদ্ভট শর্ত? কিন্তু ওনার ফুপা ফুপি তো বলেছিলেন উনি অবিবাহিত। আমার যায় আসে না ওনার বিবাহিত হওয়া নিয়ে, কিন্তু আমার কথা, আমাদের মধ্যে এই লুকোচুরি কেন? আমার শ্বশুর শাশুড়ি কি তবে এই কাজটি করেছেন, নাকি ওনার ফুপা ফুপু? মাথায় আমার কাজ করছে না, কেমন জানি দিশেহারা লাগছে। তবে কি এই বিয়েটা আমার জীবনের ভুল হয়ে দাঁড়ালো? বাবুই ঘুমিয়ে গেছে। রাত 12টা বাজে। জীবন জাঙ্কুক এসে আমাকে প্রথমে এই কথাটা জিজ্ঞাসা করলেন। বাবুই সেই 6 বছরের বাচ্চাটি। বাচ্চাটি একটি ফুটফুটে মেয়ে, খুবই সুন্দর বাচ্চা। আমি এত সুন্দর আর নরম বাচ্চা এই জীবনে দেখিনি। বাচ্চাটির সাথে আমাকে পরিচয় করে দিয়েছিলেন জাঙ্কুক। বাচ্চাটি আমাকে মা মা করে এত আপন করে নিল, আমি অবাক হয়ে গেলাম। ওই সময় জাঙ্কুকে কোনো প্রশ্ন করতে পারিনি, আমিও তো মা। তাই তানির সাথে বাবুইকেও কাছে টেনে নিলাম। শাড়িটা বদলেই আমি বাবুইকে খাবার খাইয়ে দিয়েছিলাম। মেয়েটি আমার কোল ঘেঁষে বসে রইল। আমি তানিকে দুধ খাওয়ানো শেষ করে শুইয়ে দিলাম। বাবুইকে তার মায়ের কথা জিজ্ঞাসা করার ইচ্ছে হলো না। মেয়েটা আমাকেই মা হিসেবে মেনে নিয়েছে। ওকে ঘুম পাড়িয়ে তানির পাশে শুইয়ে দিলাম। রাত 12টায় জনাব আসেন তার মেয়ের খবর নিতে। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আপনি কিছু খেয়েছেন? না, খিদে নেই। আপনি ফ্রি থাকলে কথা ছিল আমার, কিছু প্রশ্নের উত্তর চাই। যেমন, আপনি কি বিবাহিত ছিলেন আগে? না, আপনি আমার প্রথম স্ত্রী। তবে বাবুই আপনার মেয়ে নন? হ্যাঁ, ও আমার মেয়ে। ওনার কথা শুনে ইচ্ছে করছিল থাপ্পড় দিয়ে ওনার গাল লাল করে দেই। একে তো এই বিয়েটাই আমার অসহ্য লাগছে, এখন ওনার অবৈধ সন্তানকেও আমার পালন করতে হবে। এ কেমন বিচার? বাবুইয়ের প্রতি আমার কোনো রাগ নেই, বাচ্চাটার তো আর দোষ নেই, কিন্তু এই লোকটা এত বেয়াদব কেন? বাবুইকে হয়তো মায়ের মতো ভালোবাসার জন্যই ইনফার্টাইল মেয়ে হওয়ার শর্ত দিয়েছেন বিয়ের সময়। ইচ্ছেটা করতেছে মাথাটা ভেঙে ফেলি। কেন বাবা এখানে আমার বিয়ে দিলেন? আমি কি এতই বোঝা হয়ে গিয়েছিলাম? এত ছলচাতুরি কেন? কি ভাবছেন? আপনার তো অজানা নয় আমি কি ভাবছি। কিছু করার নেই, বিয়েতে রাজি হওয়ার আগে ভাবা উচিত ছিল। আমার কাছ থেকে ব্যাপারটা গোপন করা হয়েছিল, কিন্তু আপনি আমায় বিয়ে করতে রাজি হলেন কেন? একে তো আমি বন্ধা নই, আর বাবুইয়ের খেয়াল যে আমি মায়ের মতো রাখবো তা নিশ্চিত হচ্ছেন কিভাবে? প্রথমে সন্দেহ ছিল, আফটার অল 15 লাখ টাকা দিয়েছি আপনার শ্বশুরকে, কিন্তু যখন দেখলাম আপনার মেয়েটার বয়স 1.5 বছর, তখন আমার সকল সন্দেহের অবকাশ হলো। তানি আমার জন্য দত্তের প্রাণ পাখির মতো। আপনি বাবুইকে যত ভালোবাসবেন তানি তত ভালো থাকবে। বাবুই আমার কাছে অনেক ইম্পর্টেন্ট। আমাদের শারীরিক সম্পর্কের পর যাতে কোনোভাবেই বাচ্চা না হয় তাই চেয়েছিলাম বাজামে বিয়ে করতে, কিন্তু আপনি তো বাজানন, তাই অলওয়েজ পিল খেয়ে নেবেন। কিপ ইট ইন মাইন্ড। আর হ্যাঁ, আমি যখন চাবো তখন আপনাকে যাতে বেড পার্টনার হিসেবে পাই, মানা করতে পারবেন না, নয়তো তানির প্রবলেম হবে। 15 লাখ টাকা কিন্তু কম নয়, আর আপনি আজ্ঞা করতে পারছি না, তুমি বলবো এখন থেকে।
আপনি একটা জানোয়ার, তানি আমার প্রাণ ভ্রমরা, তাই ওকে দিয়ে আপনি ব্ল্যাকমেল করতেছেন? ছি, লজ্জা করছে না এতটুকু বাচ্চাটাকে টার্গেট করতে? আমি তো সবসময় তোমার কাছে জানোয়ারই ছিলাম। কথাটি আসতে বলে লোকটি চলে গেল। আমি ওইখানেই বসে পড়লাম। যেই শ্বশুর বাড়ি নিয়ে বড়াই করতাম, আজ তারাই 15 লাখ টাকার বিনিময়ে আমাকে আর আমার মেয়েকে এই জানোয়ারের কাছে বিক্রি করে দিল। আর এই জানোয়ার আমাকে আমার দুধের শিশু নিয়ে ব্ল্যাকমেল করতেছে। বাবুইকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব নয়, কিন্তু এই লোকটার সাথে শারীরিক সম্পর্কে জড়াতে আমার ঘৃণা হচ্ছে। কেন করলো মা বাবা এটা? আমি কি এমন অন্যায় করেছিলাম? এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম কে জানে। তানির কান্নায় আমার ঘুমটা ভেঙে গেল। তাকিয়ে দেখি লোকটা তানিকে কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করছে। আমার মাথাটাই খারাপ হয়ে গেল এটা দেখে। যেই লোকটা রাতে আমার অবশ শিশুকে নিয়ে ব্ল্যাকমেল করে আর আমার সাথে শারীরিক সম্পর্ক করার কথা বলে, সে এখন আমার বাচ্চাকে চুপ করাচ্ছে। রাগে ফুঁসতে ফুঁসতে জাঙ্কুকের কাছ থেকে তানিকে নিয়ে এলাম আর ঝাঁঝালো কণ্ঠে বললাম, তানির মা এখনো মরে যায়নি, তাই আপনাকে কষ্ট করতে হবে না। তুমি ঘুমিয়েছিলে, আর তানি তো আমারও মেয়ে, তাই বুঝি সেই কারণেই আমাকে হুমকি দিচ্ছিলেন বুঝি? দেখো, তুমি আমার কথা শুনলে আমি তোমাকে মাথায় তুলে রাখবো, আর না শুনলে মাথায় তুলে আছাড় মারবো, এটাই স্বাভাবিক। এখন সকাল হয়ে গেছে, আমি নামাজে যাচ্ছি। তুমিও নামাজ পড়ে রান্নাঘরে যাও আর ব্রেকফাস্ট বানাও। এই প্রথম বউয়ের হাতে খাবার খাবো। বলেই হনহন করে লোকটা বেরিয়ে গেল, আর আমি হাবার মতো ওর যাওয়ার পানে চেয়ে থাকলাম। শাড়ির ভেতর থেকে একটা হাত পেটে স্লাইড করা শুরু করাতেই আমি ধরপড় করে হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিলাম। এখন আমার গা কাঁপছে। পিছনে ফিরে দেখি লোকটা আমার দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। বিরক্ত নিয়ে ঝাঁঝালো কণ্ঠে বললাম, সমস্যা কি আপনার? এভাবে আমাকে ছোঁয়ার চেষ্টা করছেন কেন? ও বাবা, নিজের বউকে আদর করব, এতে সমস্যাটা কোথায়? আর এটাই তো ডিল হয়েছিল। দেখুন, আমি এসবের জন্য প্রস্তুত নই। আমাকে বলা হয়েছিল আপনি একজন বাজা মেয়ে দেখে অতি দ্রুত বিয়ে করতে চান। বিয়ের পর কোনোভাবেই আপনাকে আমি বাবা হওয়ার প্রেশার দিব না, আর বিনিময়ে আপনার লিগ্যাল ওয়াইফ হিসেবে থাকবো। আপনার যখন যে ব্যবসায়িক বা কোর্ট কাচারির কাজে আমাকে প্রয়োজন তা আমি করব, আর আমার মেয়ের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব আপনি নেবেন। সেই কারণেই আমি বিয়েতে রাজি হয়েছি। আপনার মেয়েকে নিয়ে আমি কোনো অভিযোগের সুযোগ দেব না, কিন্তু এভাবে আমাকে উত্ত্যক্ত করবেন না প্লিজ। কিন্তু আমি তো সেই জন্য তোমায় বিয়ে করিনি। আমার বিয়ে করার উদ্দেশ্য ছিল দুইটি, যার প্রথমটি হলো আমি যেন বাবুইয়ের লিগ্যাল গার্ডিয়ানশিপ পাই, আর সিঙ্গেল ফাদার হিসেবে বাবুইয়ের কাস্টাডি কোর্ট আমাকে দেবে না। সো তার জন্যই বাবুইয়ের একজন মা চাই। আর দ্বিতীয়, আমার কিছু চাহিদা আছে। আমি একজন বাবা হয়ে পতিতালয়ে যেতে পারবো না, তাহলে বাবুইয়ের গার্ডিয়ানশিপ আমাকে হারাতে হবে। সো ঘরেই একজন পার্মানেন্ট বেড পার্টনার চাই। আর যেহেতু আমি বাবা হতে চাই না, তাই বাদামি খুঁজছিলাম। তোমার শ্বশুরবাড়ির লোক এটা জানতো। তোমার এক্স হাজবেন্ডের দেনাগুলো দেওয়ার জন্যই আমার কাছ থেকে 15 লাখ টাকা দাবি করেন। আমি 15 লাখ টাকা দিয়ে দেই, আর দেনমোহর হিসেবে তোমার হাতে 10 লাখ টাকা দিয়েছি, যেটা তুমি খুব দয়া দেখিয়ে তোমার এক্স শাশুড়ি মার হাতে দিয়ে এসেছো। সো মোট 25 লাখ টাকা দিয়েছি আমি তোমাকে আমার বউ হওয়ার জন্য। প্রথমে যখন দেখলাম তোমার একটা বাচ্চা আছে, তখন ইচ্ছে করছিল তোমার এক্স শ্বশুরের বুকে পাড়া দিয়ে টাকা বের করতে, কিন্তু তোমার চেহারা আর ফিগার দেখে মন পাল্টিয়েছি। আফটার অল একটাই বউ থাকবে, তাই ভালোটা হলে ক্ষতি কি? যদিও তুমি ইনটেক না, তাতে কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমি হতবাক লোকটার এত বাজে কথায়। আর তার থেকেও বাজে আমার শ্বশুর বাড়ি। কিভাবে পারলো তার ছেলের দেনা শোধ করার জন্য আমাকে এই নরকে ঠেলে দিতে? আমি কি দোষ করেছিলাম? আর ইউনোর কোম্পানি আমাকে অফার তো দিয়েছিল, আমি চাকরি করে দেনা শোধ করতাম না হয়। কেন আমার সাথে এমন করলো তারা? নাস্তা বানিয়ে আমি টেবিলে নিয়ে দেখি লোকটা তানিকে কোলে নিয়ে বসে আছে, আর বাবুই তার পাশের চেয়ারে বসে রয়েছে। তানি খুবই চুপচাপ, আর মামা বাবা দাদা বাদে কিছুই বলতে পারে না। অপরিচিত জায়গায় এসে আরো চুপচাপ হয়ে গেছে, কিন্তু জাঙ্কুকে যেন একেবারে ভয় হয় না। কি সুন্দর করে ওর কোলে বসে মুখ ধরে আদর করছে, আর জাঙ্কুকও ঠিক একজন বাবার মতো ওকে আদর করছে, আর বারবার তাকে বাবা বলানোর চেষ্টা করে যাচ্ছে। এই লোকের কত রূপ! আমাকে দেখে বাবুই দৌড়ে এসে আমার কোমর জড়িয়ে ধরলো। এত নিষ্পাপ একটি মেয়ে
এক রাতেই মায়ে ফেলে দিয়েছে। আমায় আহ্লাদি কণ্ঠে বলল, মা আমাকে খাইয়ে দাও না। আচ্ছা চলো তুমি চেহারে বসো, আমি ফুপু ফুপা আর লিসাকে ডেকে নিয়ে আসি। লিসা হলো জাঙ্কুকের ফুফাতো বোন। জাঙ্কুক কঠোর কণ্ঠে বলল, তাদেরকে নিয়ে তোমার ভাবতে হবে না, তারা নিজেদের মতো খেয়ে নিবে। একই বাড়িতে আলাদাভাবে খাওয়ার কি আছে? আমার বাড়িতে আমি যেমন বলি তেমন হয়। আপনার বাড়িতে আমার ইচ্ছা অনিচ্ছার কি কোনো দাম আছে, নাকি আমি শুধু আপনার কেনা একটি হাতের পুতুল? আমার কথা অমান্য করার চিন্তাও এনো না, পরিণাম খুব একটা ভালো হবে না। আমি এতক্ষণ রাগ সম্বরণ করে রেখেছিলাম, কিন্তু আর পারলাম না। এই লোকটা প্রতিটা মুহূর্তে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। আমি শান্ত গলায় তাকে বললাম, আমি ডিভোর্স চাই। আপনার মতো লোকের সাথে আর থাকবো না। ঠিক আছে, 15 লাখ টাকা দিয়ে দাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছি। পারবে দিতে? আপনি আমাকে সময় দিন, আমি পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। কত সময়? 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর? এই টাকা তুমি 5 বছরেও পারবে না। আর কি যোগ্যতা আছে তোমার আমাকে 15 লাখ টাকা ফেরত দেওয়ার? ওই শরীরটাই তো বিক্রি করতে হবে, তার চেয়ে ভালো আমার কাছেই করো। তোমার কোনো অভাব রাখবো না। আর আমার কাছে না আসলে তোমাকে অন্য কেউ ছিঁড়ে খেত। আমি তো তাও সামাজিক স্বীকৃতি দিচ্ছি তোমাকে, তোমার বাচ্চাকে। সমাজের সেই ঘৃণ্য জানোয়ারদের থেকে তো প্রোটেকশন দিচ্ছি। ভেবে দেখো। লোকটার কথাগুলো বলেই বাবুকে খাবার এগিয়ে দিল আর তানিকে আস্তে আস্তে খাওয়াতে শুরু করলো। আমি বসে রইলাম। কি করব? কি করলে এই জেলখানা থেকে মুক্তি পাবো? মেয়েটাকে পালতে হবে, না হয় আমি অন্য পথ বেছে নিতাম। এই লোকের কাছে নিজেকে বিলিয়ে দেওয়ার থেকে মরে যাওয়াই ভালো। মা আমাকে খাইয়ে দেবে না? বাবুইয়ের কথায় ধ্যান ভাঙলো। চেয়ে দেখি ও খাবার নিয়ে বসে আছে। আমি খাইয়ে দেবো তাই তাই সব ভুলে বাবুইকে খাওয়াতে লাগলাম। আচ্ছা, বাবুই যদি জাঙ্কুকে নিজের মেয়ে হয় আর ওনার প্রথম স্ত্রী যদি আমিই হই, তাহলে কাস্টারের জন্য কার সাথে লড়ছে? এই গিটটা এখনো খোলা হয়নি। আর জাঙ্কুকের ফুপা ফুপির সাথেও কি ভালো সম্পর্ক নেই? তাদের প্রতি জাঙ্কুকের এত উদাসীন কেন? না, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। উফ, এগুলো নিয়ে পরে ভাববো। মাত্রই তো প্রথম দিন। এই বিয়ের প্রথম দিনেই আমার সামনে যে সত্যটা এসেছে সেটা মেনে নেওয়াই খুব কষ্টকর হয়ে উঠেছে। বাবা মার পর্যায়ে যাদের ভালোবেসেছি তারা আমাকে বিক্রি করে দিয়েছে টাকার জন্য। তানির সাথে বাবুইয়ের খুব খাতির হয়েছে। কালকে রাতে মেয়েটা আমায় পাগল করে দিয়েছে। তানি এত ছোট কেন? কেন কথা বলে না? তাকে কি বলে ডাকবে? এসব প্রশ্নের উত্তর দিতে যে আমি নাজেহাল। বন বন করে খুব আগলে রাখছি যেন একটা পাকা বুড়ি সে। আমাকে এখন দুজনকে সামলাতে হচ্ছে। নাস্তার সময় কোনো কাজের মানুষ আমাকে সাহায্য করেনি। বুঝলাম না ব্যাপারটা। এখন ওই বুড়ো লোকটা মানে সবিন কাকা এসে সব জিনিসপত্র গুছিয়ে দিলেন। আমি তাকে যখন বাকি কাজের মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করলাম তখন বললেন, আছে তো মা, আরো 3 জন আছে, কিন্তু ওরা তো গ্রামে গেছে। একসাথে 3 জন? আপাই তো আপত্তি করে নাই। আপাকে? ওই যে জাঙ্কুক বাবার ফুপু। ও আচ্ছা, ঠিক আছে, আমি বাবুইদের নিয়ে উপরে যাচ্ছি। আমি যখন রান্না করব বাবুইদের একটু দেখে রাখবেন। আচ্ছা। রুমে যেয়ে দেখি জাঙ্কুক অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমি ঘরটা গুছিয়ে বাবুই আর তানির সাথে খেলতে লাগলাম। আমি একটু বসে থাকি, এই লোকটা সহ্য হলো না। যেই না বসলাম অমনি বলে, তে আমার টাইট একটু বেঁধে দাও তো। কি জ্বালা! ভাব এমন যেন আমি তার কোন জন্মের বউ। এমনিতেই লোকটাকে আমার ভালো লাগে না, এখন ঢং দেখে গা জ্বলে যাচ্ছে। চুপ করে না থেকে বললাম, এতদিন তো নিজেই টাই বাঁধতেন, আজ আমাকে লাগবে কেন? এতদিন তো বউ ছিল না, এখন আছে। বউ থাকতেও আমি কেন টাই বাঁধবো? আমি ব্যস্ত, নিজে করে নিন। বান্দা ঠিক আমার সামনে দাঁড়িয়ে আমার হাত টেনে দাঁড় করালো। আমি হতবাক। আমার চোখ যেন বের হয়ে যাবার মতো অবস্থা। আমার কোমর ধরে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। বললাম তো টাই বেঁধে দাও। কি করছেন? বাবুদের সামনে অ্যাটলিস্ট নিজেকে সম্বরণ করুন। ভদ্রভাবেই তো বললাম, তুমি শুনলে না। এখন বলছি টাই বেঁধে দাও। এবার আমার মেজাজটা খারাপ হয়ে গেল। ধাক্কা দিতে লাগলাম লোকটাকে। কি গন্ডারের মতো শরীর, এক চুলও নড়লো না। আমি হতবাক। নিজেকে যতই ছাড়ানোর চেষ্টা করছি লোকটা তত আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। বেয়াদব লোক একটা, অসভ্য খরগোশের বাচ্চা। হয়তো চেষ্টা করছো কেন? এনার্জি লস কেন করছো? রাতে এই এনার্জিটা ইউজ করো কেমন? আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল। ওদিকে বাবুই খিলখিল করে হাসছে। কি বুঝে হাসছে কে জানে।
বাধ্য হয়ে টাইটা বেঁধে দিতে হচ্ছে। আর বেদব লোকটা আমার পেটে কোমরে বাজেভাবে স্লাইড করে যাচ্ছে। আমি চোখ গরম দিচ্ছি এবং লোকটা মুখ টিপে টিপে বাঁকা হাসি দিচ্ছে। যত সম্ভব দ্রুত টাই বেঁধে তার থেকে দূরে সরে যেতে চাইলাম। লোকটা হুট করে আমার কপালে উষ্ণতার ছোঁয়া দিয়ে আমাকে ছেড়ে দিল। আমার কাছে বিষের মতো লাগছে ওনার ছোঁয়া। বাবুই আর তানিকে আদর করে আমাকে আসি বলে উনি বেরিয়ে পড়লেন। সুবির তাকে ডেকে বাবুদেরকে দেখার দায়িত্ব দিয়ে আমি ওয়াশরুমে চলে এলাম। শাওয়ার ছেড়ে বসে আছি। চোখ থেকে অশ্রুধারা যেন থামছেই না। কেন আমার সাথে এমন হলো? ইউনো যদি আজ বেঁচে থাকতো আমাকে এসব দেখতে হতো না। ইউনো যে আমার রক্তে রক্তে মিশে আছে। এই লোকটাকে কিভাবে আমি মেনে নেব? ওর জায়গায় ওই লোকটার সাথে সহবাস করা আমার পক্ষে অসম্ভব। পারবো না আমি। কিন্তু তানি, এই লোকের বিশ্বাস নেই। যদি তানির কোনো ক্ষতি করে? নিজেকে রক্ষিতা সমপর্যায়ে মনে হচ্ছে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি দুই মেয়ে সুন্দর সুবিন কাকার সাথে খেলছে। আমি সোজা রান্নাঘরে চলে গেলাম। রান্নাঘরে লিসার সাথে দেখা। আমাকে দেখে যেন এড়িয়ে চলে যেতে চাইলো। আমি পেছন থেকে ডাকলাম। খুব বিরক্তকর লুক নিয়ে আমার সাথে কথা বলল। আমার বোধগম্য হলো না কারণটা কি। রান্না বান্না সেরে রুমে যেয়ে তানিকে গোসল করিয়ে খাবার খাওয়ালাম। মেয়েটাকে কোলে নিতেই ঘুমিয়ে পড়লো। এবার বাবুইকেও গোসল করিয়ে খাবার খাওয়াতে চাইলাম, কিন্তু মেয়ে বাবাকে ছাড়া খাবেই না। খুব জোর করলাম, কিন্তু না, সে বাবা বাদে নাকি খায় না। এখন তার ফোন নম্বর কোথায় পাবো? ধ্যাত, ভাল লাগে না। এখন বাবুইকে মিথ্যে বলতে হলো যে তার বাবা বলেছে খেয়ে নিতে, আসতে দেরি হবে। তারপর মেয়ে আমার কথা শুনে খাওয়া দাওয়া করলো। দুপুরে দুই মেয়েকে ঘুম পাড়িয়ে দেওয়া শেষ, মানে আপাতত কাজও শেষ। এই বাড়িতে আপন বলতে কেউ নেই। ও মেয়ে দুটোর সাথে থাকলে সময় যেন কিভাবে চলে যায়, কিন্তু এখন আমার একাকিত্ব ছাড়া কোনো সঙ্গী নেই। রুমে খুব সুন্দর একটা বারান্দা আছে। বারান্দায় দাঁড়িয়ে জীবনের অঙ্ক মেলানোর চেষ্টা করছি, কিছু সমীকরণ মিলছেই না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। পরন্ত বিকেলে সূর্যটা দেখতে আমার খুব ভালো লাগে। হঠাৎ কাঁধে কারো নিঃশ্বাস অনুভব করলাম। বুঝতে বাকি নেই কে এটা। পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমার কাঁধে থুতনি রেখে আমাকে জিজ্ঞাসা করলো, খেয়েছো? সকালে কিন্তু ভালো করে খাওয়া হয়নি তোমার। আমিও দুপুরে খাইনি, চলো একসাথে খাবো। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার দিচ্ছি। ওকে বউ। লোকটা খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলে চলে গেল। আর কত রূপ, আর কত আদিক্ষেতা দেখাবে। রাত হলেই তো ভেতরের পশুটা বের হয়ে আসবে। খাবার যেন গলা থেকে নামছে না। তাড়াতাড়ি অল্প কয়টা খেয়ে উঠে আসতে গেলে লোকটা বলে উঠলো, আমার খাওয়া অবধি বসে থাকো, হাত ধুয়ে আসছি। রান্নাটা কে করেছে? আমি। কেন? না, ভাবছি এবার আমার বাইরে খেয়ে টাকা নষ্ট করতে হবে না। আজ থেকে কিন্তু প্রতিদিন তোমারই রান্না করতে হবে। উফ, এখন এই পাহাড়ের জন্য রান্নাও করতে হবে? আহ, কর কর, ফরমাস কর। বেয়াদব লোক একটা, খরগোশের বাচ্চা। ইচ্ছে করছে লাথি মেরে ফেলে দেই। লোকটা আবার অফিসে চলে গেল। সারাদিন মেয়ে দুটোকে নিয়ে কেটে গেল। রাত 12টা, মেয়েরা ঘুমাচ্ছে। লোকটা এখনো আসেনি। টেনশন করতে চাচ্ছি না, কিন্তু কেন যেন টেনশন হচ্ছে। হয়তো সব সময় এমনই দেরি করে। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। খুব চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। লাইটটা জ্বালিয়ে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 2টো। এখনো জাঙ্কুক বাড়ি ফেরেনি। দেখে অবাক হলাম, এত রাতে কে চেঁচামেচি করছে। ধীরে ধীরে উঠে নিচের দিকে যেতে লাগলাম। শব্দগুলো নিচ থেকেই আসছে। একটা রুম থেকে শব্দগুলো আসছে। রুমটার দরজার বাইরে দাঁড়ালাম। স্পষ্ট গলাটা একটা পুরুষ আর একটা মেয়ে। দরজা ভেজানো ছিল, তাই ধাক্কা দিলাম। ধাক্কা দিতেই খুলে গেল। দরজাটা খুলতেই আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সামনে জাঙ্কুক লিসাকে জড়িয়ে ধরে রেখেছে। এও দেখার বাকি ছিল। আমাকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে জাঙ্কুক লিসাকে নিচ থেকে ছাড়াতে চাচ্ছে, কিন্তু পারছে না। লিসা আমাকে দেখেও বেহায়ার মতো ওকে জড়িয়ে ধরে রেখেছে। আমার তো ইচ্ছে করছে এই লুচ্চা বেটাকে এক কিক দিয়ে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেই। খুব শান্তভাবেই বললাম, আপনাদের হয়ে গেলে রুমে আসেন, কথা আছে। তে, তুমি যা ভাবছো তা নয়, বিশ্বাস করো আমাকে। আপনার যা বলার রুমে এসে বলেন। আমি রুমে গেলাম, মেয়েরা একা আছে বলেই চলে এলাম। আমার রাগ হলেও আমি চিল্লাই না, এটা আমার হ্যাবিট। আর জাঙ্কুক তো আমার কেউ না, চিল্লাবো কেন? যাক, এবার আসুক আদিক্ষেতা দেখাতে, হাত ভেঙে দেব। তোর যখন ঘরে প্রেমিকা ছিল, তাহলে আমাকে বিয়ে করলি কেন?
কে? চোখের দেখাও ভুল হয়। সাফাই দিতে চলে এসেছে জনাব। আমি কি কিছু জিজ্ঞেস করেছি? তুমি জিজ্ঞেস করো, তোমার অধিকার আছে, কিন্তু ভুল বুঝো না। হাসালেন। কেন এত ইম্পর্টেন্ট দিচ্ছেন আমাকে? আমি কে? নামমাত্র আপনার স্ত্রী, তাই আমাকে কোনো কৈফিয়ত দেওয়ার দরকার নেই। না খেয়ে আসলে বলেন, আমি খাবার দিচ্ছি, আর খেয়ে আসলে চেঞ্জ করে ঘুমিয়ে যান, এবং আমার গায়ের কাছে ঘেঁষবেন না। বলে ঘুমাতে যাচ্ছিলাম, কিন্তু মনে হলো আমি আর মাটিতে নেই। বেদব লোকটা আমাকে কোলে তুলে নিয়েছে। আমি কোতাকুতি শুরু করলে ধমকে শুরু হলো, খবরদার, আর একবার নড়লে আছাড় দেবো একদম। কি অসভ্যতা মেয়েটা! বলছি না চুপ করে থাকতে। এখন আমি বলবো, তুমি শুনবা। আমি কিছু শুনবো না। নামান নিচে, বাচ্চারা ঘুমাচ্ছে, নয়তো তোমাকে আসলেই আছাড় দিতাম। আগে আমার কথা শোনো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। কিছুই বললাম না, কারণ বলে লাভ নেই। তুমি যা দেখেছো তা মিথ্যে না, কিন্তু আমার আর লিসার মধ্যে কোনো রিলেশন নেই। আমি ওকে ছোট বোনের মতোই ভাবি, কিন্তু ও এই ব্যাপারটা মানছে না। অহেতুক আমার কাছে আসার চেষ্টা করছে, আর ফুপি তাতে সাই দিচ্ছে। তাই তুমি বাজা নয় জানা সত্ত্বেও আমাকে ঠকিয়ে বিয়েটা দিতে চাই। ভেবেছিল আমি জানলে তোমায় বিয়ে করব না। সামনের মাসেই কোর্টের তারিখ, তাই যাতে আমি বাধ্য হয়ে লিসাকে বিয়ে করে নিই। কিন্তু আমি তাদের প্ল্যানে পানি ঢেলে দিয়েছি। এখন বলো আমি কি করতাম? ও আমাকে জড়িয়ে ধরলে আমি কি বলবো? আমার আপনাকে পছন্দ না, তাই আপনার কোনো কিছুতেই আমার মাথা ব্যথা নেই। সো যা ইচ্ছে করেন, আমার যায় আসে না। তাই নাকি? তা আপনি তখন এত রেগে গিয়েছিলেন কেন? বইই গেছে রাখতে। নামান নিচে। অগত্যা আমাকে নিচে নামিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেছে বেয়াদবটা। পাজি লোক একটা। সকালে নাস্তা করার সময় জাঙ্কুকের ফুপু আর ফুপা এসেছে টেবিলে। জাঙ্কুক তাদের সাথে একদমই কথা বলে না। লিসা এসে নাচতে নাচতে ঠিক জাঙ্কুকের পাশের চেয়ারেই বসে পড়লো। এত নির্লজ্জ কেমনে হয় একটা মেয়ে? বাধ্য হয়ে আমি অন্য পাশে বসলাম। বাবুইকে খাইয়ে দিতে দিতে বললাম, বাবুইয়ের 6 বছর হয়ে গেছে, ওকে তো স্কুলে দেওয়া দরকার। বাবুইকে নিয়ে তোমার ভাবার দরকার নেই। জাঙ্কুক ভাইয়া তো আছে ওর ভালো মন্দ দেখার জন্য। লিসা, আমি জাঙ্কুকের ওয়াইফ, সেই সূত্রে বাবুইয়ের মা। আমি না ভাবলে তুমি ভাববা ওর ফিউচার নিয়ে? তুমি আমাকে এভাবে বলছো কেন? ভুলে যেও না, তুমি শুধু নামমাত্রই জাঙ্কুক ভাইয়ের বউ। আমার গা জ্বলে যাচ্ছে লিসার কথা শুনে, আর আমার সো কল্ড বর চুপচাপ গেলছে। আমি আর কোনো কথা না বলে বাবুইকে নিয়ে উঠে চলে আসলাম রুমে। আমার ইচ্ছে করছে ঘরের সব জিনিস তছনছ করতে। দরজা নক করার শব্দে পিছনে তাকিয়ে দেখি জাঙ্কুক দাঁড়িয়ে আছে খাবার হাতে। নামে মাত্র বউয়ের জন্য এত আদিক্ষেতা করা লাগবে না। দেখো, মানুষের কাজ কথা বলা, আর লিসা তো একটু এমনই। তুমি রাগ করো না, আমি সরি বলছি ওর পক্ষ থেকে। আর চলো আজই বাবুইকে স্কুলে ভর্তি করে দেই। মেয়ের জন্য মাফ করে দিচ্ছি, নেক্সট বার কিন্তু মাফ পাবেন না। আগে মহারানী। মহারানী কথাটা শুনেই আমার মন খারাপ হয়ে গেল। মহারানী বলে ইউনো আমায় ডাকতো। আমি যখন খুব রেগে যেতাম আমার সব আবদার মেনে নিত আর বলতো, জো হুকুম মহারানী। আজ আমার ইউনো নেই, থাকলে হয়তো আমার জীবনটা এমন সমীকরণের মতো হয়ে যেত না। কি হলো, কি ভাবছো? কিছু না, কি ভাববো? খেয়ে নাও, আমি রেডি হয়ে নিচ্ছি। খাওয়া শেষে আমরা স্কুলে গেলাম বাবুইকে ভর্তি করাতে। ভর্তি শেষ করে জাঙ্কুক আমাকে উকিলের কাছে নিয়ে যাওয়ার কথা বলে। আমি কোনো আপত্তি না করে উকিলের অফিসে যাই। আমার জানাটা প্রয়োজন বাবুই কে হয়। উকিলের অফিসে যে তেমন কোনো লাভ হয়নি, শুধু কোর্টের হাজিরার ডেট জানা বাদে। ওখান থেকে যাওয়ার পথে রাস্তায় অতি পরিচিত একটি মুখ দেখে আমি থমকে গিয়েছি। 10 মাস পর এই মুখটা আবার আমার সামনে। ইউনো কি বেঁচে আছে তবে? চোখ খুলেই নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। মাথায় প্রচন্ড ব্যথা করতেছে। কিছুক্ষণ আগে যা হলো তা আমার কল্পনার বাইরে। কিছুক্ষণ আগে বাসায় ফেরার পথে একটি সিগন্যালে গাড়ি থামালো জাঙ্কুক। হুট করেই গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে একটি খুব পরিচিত মুখ আমার চোখে পড়লো। মুখটা আর কারণ নয়, সেটাই ইউনো। চোখের সামনে হুট করে ইউনোর মুখ ভেসে আসায় আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। গাড়ির দরজা খুলে ওই মানুষটার পিছনে ছুটতে থাকি। আমার দেখা ভুল হতেই পারে না। ইউনোকে চেনা আমার পক্ষে অসম্ভব কোনো কাজ না। দৌড়তে দৌড়তে যে কখন রাস্তার মাঝখানে চলে এসেছি আর সিগন্যাল ছেড়ে দিয়েছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই। আশেপাশে কোথাও ইউনোকে খুঁজে পেলাম না। তাহলে কি আমার চোখের ভুল ছিল ওটা? গাড়ির হর্নের আওয়াজে আমার হুঁশ আসলো।
ততক্ষণে একটা ট্রাক আমার খুব কাছে চলে এসেছে। হঠাৎ একটা হ্যাচকা টানে আমি রাস্তার একপাশে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই কি হয়েছিল আর আমি এখন কোথায়। উফ, ভাবতে পারছি না কাকে দেখলাম আমি তখন। সে কি সত্যি ইউনো নাকি অন্য কেউ? দরজা খোলার শব্দে বাস্তবে ফিরে এলাম। দরজা খুলে যে ভিতরে এসেছে সে আর কেউ নয়, জাঙ্কুক। কোলে তানি আর বাবুই ওর হাত ধরে রেখেছে। মুখ দেখেই বোঝা যাচ্ছে ও আমার উপর রেগে আছে। থাকবেই না কেন, এভাবে মাঝ রাস্তায় উম্মাদের মতো দৌড়ালে যে কেউ রাগ করবে। খুব কঠোর কণ্ঠেই বলল, এভাবে পাগলের মতো রাস্তায় ছুটছিলে কেন? আমি কতবার ডেকেছি তুমি শুনলেও না, আর একটু হলেই ট্র্যাকের নিচে পড়তে। খুব ভালো হতো তখন। আমি ঠিক সময় যদি না দেখতাম আজ কি হতো ভেবেছো? আমার মেয়েকে নিয়ে হয়তো তুমি ভাবো না, কিন্তু নিজের মেয়ের কথাও ভাববে না? বলো, কেন এমন ছুট লাগিয়েছিলে? কথা বলো। মুখে তো এমন সময় বুলির বন্যা ঝরে। এখন চুপ করে আছো কেন? আমি আমতা আমতা করছো? স্পিক আউট। এত জোরে চেঁচিয়ে কথাটা বলল যে আমরা তিন মামে কেঁপে উঠেছি। জাঙ্কুকের এই রূপ আমার অজানা। তানি ভয়ে কেঁদেই দিয়েছে। তানির কান্না শুনে জাঙ্কুক আমার কোলে ওকে রেখে বেরিয়ে গেল রুম থেকে। বাবুইও আমার কোল ঘেঁষে বসে রইল। আসলেই তো আমার এই কাজটা কতটা ক্ষতি হতে পারত চিন্তার বাইরে। এই মাসুম বাচ্চাগুলো আমাকে বাদে কি হতো? না না, এমন আর করা যাবে না। 1 ঘন্টা হয়ে গেছে, পাজি লোকটা এখনো আসেনি। কোথায় গেছে আল্লাহ জানে। ধুর, যা করার করুক। এদিকে বাবুইয়েরও ক্ষুধা লেগেছে। দুপুর হয়ে গেছে, মেয়েটা সেই সকালে খেয়েছে, কাছে মোবাইলও নেই। কি করব বুঝছি না। তানিকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি আর বাবুই ক্ষুধার্ত মামে তীর্থের কাকের মতো জাঙ্কুকের অপেক্ষায় বসে আছি। 8 ঘন্টা পর জাঙ্কুক এলো, সাথে ফলমূল আর দুপুরের খাবার নিয়ে এসেছে। যাক, বুদ্ধি আছে বেটা। আমার মাথায় চোট পেয়েছি, যার কারণে আমাকে 2 দিন হাসপাতালেই থাকতে হতো। আর তানি আর বাবুইকে আমি ওই বাড়িতে একা রাখবো না, তাই আর উপায় না পেয়ে ফুল ফ্যামিলি হাসপাতালে শিফট হয়েছি 2 দিনের জন্য। জাঙ্কুক বাসা থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে এসেছে। বড় লোকের হাসপাতাল, তাই ঝামেলাও নেই। বান্দা একবারও আমার সাথে কথা বলছে না, কঠোরভাবে লুক দেয়, আর আমি কোনো কথা বললেও উত্তর দেয় না। যেমন, আপনি কি বাসায় যাবেন না? শুনছেন, কিছু বলছি। আপনার হাতে ব্যথা পেয়েছেন, ড্রেসিং করছেন না কেন? ধ্যাত তেরি, লোকটা যেন মনোব্রত রেখেছে। বেয়াদব লোক, এত ভাব কিসের? এহ, আমি যেন সরি বলবো, সে ঘুরে বালি। আমি সরি বলবো না, যা করে করুক। 2 দিন এই জাঙ্কুক টোটালি কোনো কথাই বলেনি আমার সাথে, এমনকি আমার কাছেও ঘেঁষে নেই। সোফায় ঘুমিয়েছে, আমি মেয়েদের নিয়ে ঘুমিয়েছি। আজ 2 দিন পর সরাসরি কোর্টে যাচ্ছি। আজকে কোর্টে হাজিরার ডেট। কোর্টে যেতে আমার কোনো আপত্তি নেই, কারণ বাবুইয়ের পরিচয় স্পষ্ট হবে। কোর্টে ঢুকতেই একজন পুরুষ এবং একজন মহিলার সাথে জাঙ্কুকের কথা কাটাকাটি লেগে গিয়েছিল। তারা কে বা কারা তা বুঝতে না পারলেও এটা স্পষ্ট, হয়তো আমাদের অপোজিশন পার্টি। জাজ ঢুকতেই কোর্টে পিনপতন নীরবতার পরিবেশ তৈরি হলো। আমাকে জাঙ্কুকের লিগ্যাল ওয়াইফ এবং বাবুইয়ের মা হিসেবে পেশ করা হলো। অপোজিশন পার্টির উকিল তাতে ভেটো দিতে লাগলেন, কারণ আমার একজন মেয়ে আছে আর আমি বাবুইয়ের খেয়াল রাখতে পারবো না। তাই যেন আদালত বাবুইয়ের কাস্টাডি ও চাচা চাচিকে দেয়া হয়। এই কাপল যদি বাবুইয়ের চাচা চাচি হয় তাহলে জাঙ্কুক কে? কারণ জাঙ্কুক যদি বাবুইয়ের সত্যি বাবা হয় তাহলে চাচা চাচিকে কাস্টাডি দেওয়ার কথা উঠবে কেন? আমি কৌতূহলী দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকিয়ে আছি। জাঙ্কুক আমাকে শান্ত হওয়ার জন্য ইশারা করলো। জাজ কোনো রায় দেয়নি। কোর্টের সময় পার হয়ে যাওয়ায় জাজ নেক্সট একটা ডেট দিয়েছে, এবং আমি যদি মা হিসেবে অপারগত হই তবেই কাস্টাডি অপোজিশন পার্টি পাবে। আমার মনে হচ্ছে একটা গোলকধাঁধায় পড়েছি, যার কোনো শুরু এবং শেষ নেই। আজ আমায় জাঙ্কুকের কাছ থেকে জানতেই হবে বাবুই কে আর এই কেসটা কি নিয়ে চলছে। তা না হলে আমার শান্তি নেই। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেছে। আমি কোর্ট থেকে না খাওয়া অবস্থায় আসি। ওষুধের সময় যে কখন পার হয়ে গেছে খেয়াল নেই। আমার মাথায় শুধু একটা চিন্তাই, বাবুই কে, তার পরিচয় কি? হয়তো চিন্তা না করে কিছু খেয়ে নাও, ওষুধ খেতে হবে, মনে আছে তো? এই বান্দা আজ 2 দিন পর আমার সাথে কথা বলল। যাক, হয়তো রাগ পড়েছে। রাগ পড়েছে আপনার? আমি তো ভেবেছিলাম আপনি মৌনব্রত পালন করার পণ করেছেন। এখন আপনি খাওয়া দাওয়া বাদ দিয়ে রোজা রাখার চিন্তা করলে আমাকে তো কথা বলতেই হবে। আচ্ছা,
সত্যি করে বলেন তো, সেদিন কেন রাস্তায় দৌড় দিয়েছিলেন? আমার মনে হচ্ছিল আমি ইয়োনোকে দেখেছিলাম। আমার কথা শুনে জাঙ্কুকের চেহারার রং যেন উবে গেল। ভুল দেখেছো, মরা মানুষ ফিরে আসে না। আমি ইয়োনোকে চিনতে ভুল করব না। চোখ বন্ধ করেও ওকে আমি চিনতে পারি। এত ভালোবাসো? হ্যাঁ। কোনো সন্দেহ আছে? আচ্ছা, যদি কোনোদিন জানতে পারো ইয়োনো বেঁচে আছে তাহলে কি করবে? আপনিই তো বললেন মরা মানুষ ফিরে আসে না। ঠিক, আমিও তোমার সাথে থাকতে থাকতে পাগল হয়ে গেছি। ফ্রেশ হয়ে খেয়ে নিবে। আচ্ছা, বাবুইকে? আমাকে সত্যি বলবেন প্লিজ। বাবুই আমার মেয়ে। আর কিছু? তাহলে কাস্টাডি চাচা চাচি কেন পাবে? সম্পত্তির জন্য ওরা বাবুইকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাচ্ছে। আপনার মেয়েকে সম্পত্তির জন্য কেড়ে নেবে? হাসালেন। যদি আপনার মেয়েই হয় তাহলে কোনোদিনও তারা আপনার কাছ থেকে কাস্টাডি দাবি করবে না। আর সম্পত্তি সেটা তো আপনারই। বাবুইকে নিয়ে কি লাভ? যদি জানতে পারো বাবুই আমার মেয়ে নয় তাহলে কি ওকে ভালোবাসবা তুমি? আপনার যেহেতু প্রথম ওয়াইফ আমি, আর বাবুই আপনার মেয়ে হলে কিন্তু বাবুইয়ের পরিচয়টা কাইন্ড অফ নাজিয়াস হয়ে যায়। তারপরও কোনো প্রশ্ন না করে যেহেতু আমি তাকে ভালোবেসেছি, সামনেও বাসবো। ওর পরিচয় যাই হোক না কেন ও আমার মেয়ে। আমার কথায় জাঙ্কুকের মুখে একটা প্রশান্তির হাসি ফুটে উঠল। হাসলে কাউকে এত মনোমুগ্ধকর লাগে আগে জানতাম না। আজ আর লোকটাকে আমার পাজি বলে মনে হচ্ছে না। আমি হয়তো ধীরে ধীরে জীবন নামের অঙ্কটার সমীকরণ মিলাতে পারছি। রাতে খাওয়া দাওয়া শেষে আমি ছাদে বসে আছি। আজ রাতে পূর্ণিমা। চাঁদের আলোয় চারিদিকটার অন্ধকার দূর হয়ে গেছে। স্নিগ্ধ রাতে চাঁদের আলো উপভোগ করতে আমার খুব ভালো লাগে। আগে ইউনো আর আমি প্রায় ছাদে বসে থাকতাম। রাতের আকাশে মৃদু বাতাসে কফি হাতে ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতাম। ইউনোকে মুখ ফুটে কিছু বলতে হতো না। ও যেন সব সময় আমার মনের কথা বুঝে যেত। আজ ইউনো নেই, আমি একা। ডিসেম্বর মাস চলে। ঠান্ডা পড়ে গেছে। আমি কোনো চাদর আনিনি। বেশ ঠান্ডা লাগছে। আমি হাত দিয়ে বাহু ঘষছি। মনে হলো যেন কেউ পেছন থেকে চাদর দিয়ে জড়িয়ে ধরলো। পিছন ফিরে দেখি মানুষটার কেউ নয়, জাঙ্কু। আমার কাঁধে থুতনি রেখে বলল, এত মনোমুগ্ধকর পরিবেশ একা থাকতে ভালো লাগে তোমার? আপনি ঘুমাননি? ঘুমাতে যাচ্ছিলাম, তোমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে এসেছি। ঘুমাতে যাবে না? ঘুম আসছে না, আরো কিছুক্ষণ থাকি। ভালো লাগছে এখানে। বাবুইকে নিয়ে তোমার অনেক প্রশ্ন, তাই না? সেটা কি স্বাভাবিক না? হুম, তা ঠিক। আচ্ছা, আমাদের বিয়ের 1 সপ্তাহ হতে চলছে, তাই না? হুম, কালকে 7 দিন হবে। আচ্ছা, গল্প শুনতে ভালো লাগে তোমার? লাগে, যদি স্টোরি টেলার ভালো হয়। শুনতে আপত্তি নেই। একটা গল্প শুনবে? একটু বোরিং, তাও আজ বলতে ইচ্ছে করছে। শুনবো। একটা ছেলে ছিল জানো, ছোটবেলা থেকেই চুপচাপ ধরনের, তেমন কোনো বন্ধু ছিল না। তার বাবা চাইতো সে যাতে সব বিষয়ে নাম্বার 1 হয়, পড়াশোনা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সব দিকে। কিন্তু ছেলেটা এত চাপ ভালো লাগতো না, এত কম্পিটিশন তার সহ্য হতো না। সে তার মাকে খুব ভালোবাসতো, কিন্তু তার মা তাকে এই নিষ্ঠুর দুনিয়াতে একা ফেলে চলে গেছে। কেন গেছে সে জানে না। বাবাকে জিজ্ঞেস করার ক্ষমতা নেই সেই ছেলে, কারণ সে বাবাকে খুব ভয় পেত। চুপচাপ থাকতো বলে কেউ মিশতে চাইতো না স্কুলে। সারাক্ষণ একা একা বই আর আড়ালেই থাকতে হতো ছেলেটার। আধারে যেন ছেয়েছিল ছেলেটার জীবন। কাউকে জড়িয়ে যে কাঁদবে বা মনের কথা বলবে তারও কোনো উপায় ছিল না। স্কুলে একটা মেয়ে ছিল, তার নাম জিমিনা, যে কিনা এত কিছুর পরেও ওই ছেলেটার সাথে কথা বলতে আসতো। ওদের বন্ধুত্বটা খুব গাঢ় হয় সময়ের সাথে সাথে। জিমিনা ছেলেটির কাছে ওর বন্ধু, মেন্টর, খেলার সাথী, কাদার সাথী সব ছিল। সময়ের সাথে সাথে জিমিনার কাছে ছেলেটি বন্ধুর থেকেও একটু বেশি হয়ে দাঁড়ায়। কিন্তু ছেলেটার অজানা ছিল জিমিনার মনের কথা। ওরা যখন এসএসসি দেবে তখন ছেলেটার বাবা মারা যায়। এত ছোট বয়সে ওর উপর পুরো দায়িত্ব এসে পড়ায়। ছেলেটা যেন অতল সাগরে পড়ে যায়। এখানে সবাই স্বার্থপর, সবাই যেন পারলে খুবলে খায় ছেলেটাকে। তখন জিমিনা তার সাহস হয়ে দাঁড়িয়েছিল। জিমিনা ছাড়া ওই পরিস্থিতি ট্যাকেল দেওয়ার সাহস ছেলেটার ছিল না। নিজের আপনজন যখন ধোকা দেয় তখন বাঁচার উপায় থাকে না। সময় যেতে থাকে। যখন ছেলেটা অনার্স ফাইনাল ইয়ারের ছাত্র, ওদের কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে নবীন বরণে একটা মেয়েকে ভীষণ ভালো লাগে ওর। মেয়েটার মায়াবী মুখের প্রেমে পড়ে যায় ছেলেটি। সবচেয়ে নজরকাড়ি যেটা সেটা হলো মেয়েটির ঠোঁটের নিচের তিলটা। মেয়েটি
যেন ওর অন্ধকার জীবনে চাঁদের আলো হয়ে আসে। বলে না, সিম্পলের মধ্যে গর্জিয়াস, মেয়েটি তাই। অনার্স শেষ করার আগে খুব বলতে চেয়েছিল মেয়েটাকে যে ভালোবাসেও, কিন্তু কেন যেন সাহস হয়ে ওঠেনি। কলেজ জীবন শেষেও মেয়েটির পিছু ছাড়েনি ছেলেটি। স্টকিং ইজ এ ক্রাইম, তাও স্টক করেই যেত। এভাবে 2 বছর কেটে যায়। মেয়েটি ওই কলেজেরই অনার্সে ভর্তি হয়। এবার ভেবেছিল না, মেয়েটিকে বলা উচিত মনের কথা। জিমিনাকে সেই প্রথম দিনই জানিয়ে দিয়েছিল মেয়েটির সম্পর্কে, কারণ জিমিনার কাছ থেকে সে কিছুই লুকায় না। যখন জিমিনাকে ছেলেটি তার ভালোবাসার কথা বলে, জিমিনা বুঝতে পারে আজ পর্যন্ত সে শুধু ছেলেটার বন্ধুই ছিল। তাই বন্ধুত্ব বাঁচাতে জিমিনা নিজের স্বপ্নগুলোর কথা ভুলে যায়। জিমিনা এতদিন শুধুমাত্র ছেলেটিকে কেন্দ্র করে তার জীবনকে সাজিয়েছে, অথচ বিনিময়ে কিছুই পায়নি। বলে না, কোনোদিন কারো মন ভাঙতে নেই, মন ভাঙলে আল্লাহ নারাজ হয়। অজান্তেই জিমিনাকে যে কষ্ট দিয়েছিল, নিজেও সেই একই কষ্ট পেয়েছে। যে মেয়েটাকে ভালোবাসতো, তার হুট করেই সে শহর বদলে ফেলেছে। যেদিন তার বাসায় সম্বন্ধ নিয়ে গিয়েছিল, সেদিন জানতে পারে কথাটা। মন ভাঙার কষ্ট কি তা হারে হারে টের পেল। ততদিনে জিমিনার বিয়ে হয়ে গিয়েছিল। তাও ওই সময় ছেলেটি জিমিনার পাশে পায়। এভাবে আরো সময় কেটে যায়। ছেলেটি তার ব্যবসা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, মেয়েটিকে ভুলে যেতে লাগে। 28 বছর বয়সে সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে নাম কামায়। জিমিনা তখন দিব্যি সংসার করছে তার হাজবেন্ড সুগার সাথে। কিছুদিন পর ছেলেটাকে জানায় সে মা হতে চলেছে। মামা হওয়ার খুশি যেন আর ধরছিল না ছেলেটির মুখে। কিন্তু কি থেকে কি হয়ে গেল। একটা অ্যাক্সিডেন্টে সুগা মারা যায় আর জিমিনা কোমায় চলে যায়। ওই অ্যাক্সিডেন্টের ঘটনার পর প্রচুর চেষ্টা করে জিমিনাকে চিকিৎসা করে ভালো করার, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাচ্চাটিকে ডেলিভারির সময় জিমিনাও শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ছেলেটার সাথে শেষ কথাটা পর্যন্ত বলেনি জিমিনা। কথাগুলো বলতে বলতে জাঙ্কুকের গলা ধরে এসেছে। আমার চোখ থেকেও পানি পড়ছে। কেন জানি না, আজ যেন জাঙ্কুকের দুঃখগুলো অনুভব করতে পারছি। তারপর বলে না, আল্লাহ সবার জন্য কাউকে না কাউকে বাঁচার উছিলা করে দেয়। ছেলেটির উছিলা ওই নিষ্পাপ শিশুটি, একটা ফুটফুটে মেয়ে যার কেউ নেই ছেলেটির মতো। ছেলেটি শিশুটিকে নিজের কাছে রাখতে চায়, কিন্তু চিল শকুনিরা এই শিশুটিকে কেন্দ্র করে ছক কষতে থাকে। সুগা আগে থেকেই জানতো এই কথা, তাই আগে থেকে সব সম্পত্তি জিমিনা আর তার অনাগত বাচ্চার নামে করে দেয়। আর বাই এনি চান্স জিমিনা বা তার কিছু হলে যাতে বাচ্চাটির লিগ্যাল গার্ডিয়ান ছেলেটি হয়। সুগার মৃত্যুর পর ওদের বাড়িতে যে উইল আর জিমিনার একটি ডায়েরি পায় ছেলেটি, যাতে ওর লাইফের কথা জানতে পারে ছেলেটি। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছিল। জিমিনার ঋণ এত বেশি যে এখন এই বাচ্চাটার সিকিউরিটির সমস্ত ভার স্বেচ্ছায় ছেলেটি নিজের কাঁধে নিয়ে নেয়। সবাই নানা রকম কথা বলতে থাকে, কিন্তু তার পরোয়া না করে ওই বাচ্চাটিকে নিয়ে একটি ছোট্ট বাবুই পাখির বাসা বানায় ছেলেটি। এভাবে মেয়েটিকে নিয়ে ছেলেটি তার ছোট্ট দুনিয়া বানায়। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। ছেলেটি আপনি আর পিচ্চি মেয়েটি বাবুই। আমি ঠিক বললাম তো? খুব বুদ্ধিমতী তুমি। চলো, রাত হয়েছে। আচ্ছা, ওই মেয়েটা কি হলো? ও, ওর তো বিয়ে হয়ে গেছিল। এক পার্টিতে দেখা হয়েছিল। বরকে নিয়ে খুব সুখে সংসার করছিল। দেখে অবশ্য ছিনিয়ে নিতে ইচ্ছে করছিল। পরে ভাবলাম থাক, একা থাকলে হয়তো এটাই আমার প্রাপ্য। আর আমার তো বাবুই ছিল, আছে। ও থাক না ওর মতো। এখনো ভালোবাসেন মেয়েটাকে? এখনো। কিন্তু এখন আর কষ্ট নেই, কারণ তার আগেই সুবিন কাকা এসে আমায় ডাকতে লাগলো। তানি নাকি কাঁদছে। তাই আমিও আর কারণটা শুনতে দাঁড়ালাম না, কিন্তু মনের মধ্যে অশান্তি লাগছে। কে ওই মেয়েটা, কে? সকালে নাস্তা বানানোর সময় হঠাৎ বাবুইয়ের চিৎকারে হাতে থাকা পাতিলটি পড়ে গেল। দৌড়ে বসার রুমে গিয়ে যা দেখলাম তাতে আমার পুরো পৃথিবী তোলপাড় হয়ে গেছে বলে মনে হচ্ছে। তানি রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে, আর উপর থেকে বাবুই চিৎকার করছে বোন বোন বলে। বাচ্চা মেয়েটা যেন তানি নিথর দেহের কাছে আসতেও ভয় পাচ্ছে। আমার শরীর চলছে না, আমি যেন জমে গেছি। তানি আমার সবকিছু ছিল, ওকে এই অবস্থায় দেখে আমার মাথায় কাজ করছে না। চাঙ্কুকের চিৎকারে আমি যেন হুঁশে ফিরলাম। দৌড়ে তানির নিথর দেহটি জড়িয়ে ধরলাম, পাগলের মতো ওকে ডাকছি।
কোনো সাড়া দিচ্ছে না। আমার যেন প্রাণটা আমার কাছ থেকে কেউ কেড়ে নিল। বসে থাকলে চলবে না, আমাদের হাসপাতালে যেতে হবে, ওঠো। তানি, আমার তানি, কিছু হবে না আমাদের মেয়ের, চলো উঠো। দ্রুত হাসপাতালের দিকে রওনা হলাম। জাঙ্কু গাড়ি চালাচ্ছে আর আমি তানিকে কোলে নিয়ে বসে আছি। সারা শরীরে তানির রক্ত লেগে আছে। এত কিছুর মধ্যে বাবুইয়ের কথা যেন আমার মাথায় নেই। আমার কাছে যে এখন সবার আগে তানি। তানিকে ডাক্তার দ্রুত আইসিইউতে অ্যাডমিট করলো। অপারেশন করতে হবে, তা না হলে বাঁচানো পসিবল না। আমি শুধু কাঁদছি আর দোয়া করছি যাতে তানির কিছু না হয়। জাঙ্কুক 1 মিনিটও দেরি করে না, অপারেশনের জন্য রাজি হয়ে গেলে আমাকে বন্ড পেপারে সাইন করতে বলল। আমার হাত পা কাঁপছিল, তাই জাঙ্কুকে সাইন করলো।